Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin amma ba'd. প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখব ইংলিশের। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে সাধারণত যে কোনো জব এক্সামে প্রশ্ন হয়। তো এখানে জাস্ট আমরা 10 থেকে 15টা রুলস দেখব, যেই রুলসগুলা আমাদের জবের ক্ষেত্রে কাজে লাগে। প্রতিটা রুলস ইম্পর্টেন্ট। তো ওয়ালাইকুম আসসালাম মুজিবুর বশর ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? আমাদের উপস্থিতি খুবই হতাশাজনক যে সময় যত যাচ্ছে উপস্থিতি তত কমছে। আসলে অনলাইনের বিষয়গুলা এমনই, সবাই সময় হলে দেখে নেয়। তো আজকে আমরা কোনটা দেখব? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটাকে ট্রান্সফার করা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটা সেন্টেন্সটাকে ভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করা, বাট অর্থটা চেঞ্জ হবে না, মিনিং ঠিক থাকবে, সেন্টেন্স প্যাটার্ন চেঞ্জ হবে। ওই বিষয়টাই আজকে আমরা দেখব। তো প্রথমেই আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস দেখি। কোনো সেন্টেন্সে যদি অনলি থাকে, কোনো সেন্টেন্সে যদি কি থাকে, কোনো সেন্টেন্সে যদি অনলি থাকে, অনলি অথবা অ্যালোন, অনলি অথবা অ্যালোন, সাধারণত অনলি থাকে। খেয়াল করেন, কুমিল্লা থেকে ইমরান হোসেন ভাই, কোনো সেন্টেন্সে যদি অনলি থাকে বা অ্যালোন থাকে, এর পরিবর্তে যদি অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায় বা বস্তু বুঝায় অথবা সংখ্যা বুঝায়, অনলি দ্বারা 3টা জিনিস বুঝাতে পারে। অনলি দ্বারা কয়টা জিনিস? 3টা। অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, তাহলে অনলির পরিবর্তে নানবাট বসবে। অনলির পরিবর্তে কি বসবে? নানবাট বসবে। জাস্ট একটু বুঝেন কথাটা, কি বললাম? অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, অনলির পরিবর্তে নানবাট বসবে। অনলির পরিবর্তে নানবাট বসবে। অনলি দ্বারা যদি বস্তু বুঝায়, অনলির পরিবর্তে নাথিং বাট বসবে। নাথিং বাট বসবে। আর অনলি দ্বারা যদি সংখ্যা বুঝায়, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। নট মোর দেন অথবা কি নট লেস দেন বসবে। তাহলে 3টা জিনিস দেখলাম। অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায় কি হবে, অনলি দ্বারা যদি বস্তু বুঝায় কি হবে, বা অনলি দ্বারা যদি সংখ্যা বুঝায়। 3টা সিস্টেম আমরা দেখব। যেমন আমরা একটা সেন্টেন্স আগে দেখি, অনলি রিনা ক্যান ডু ইট। এই যে এখানে অনলি রিনা ক্যান ডু ইট, একমাত্র রিনাই করতে পারে। এই বাক্যে কি আছে? অনলি আছে। এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? রিনাকে। অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে বলেন? অনলি দ্বারা রিনাকে বোঝানো হয়েছে। তাহলে যদি ব্যক্তি বুঝায়, আমরা বলছিলাম অনলি দ্বারা যদি কি বুঝায়? ব্যক্তি বুঝায়। কি বুঝায়? ব্যক্তি। তাহলে এই অনলি বাদ দিয়ে এই জায়গায় আমরা নানবাট লিখব। অনলি বাদ দিয়ে কি লিখব? নানবাট। তাহলে সেন্টেন্সটা কি হবে? যে নানবাট রিনা ক্যান ডু ইট। কি হবে? এমন হবে, নানবাট
নান বাট রিনা ক্যান ডু ইট, রিনা ছাড়া এটা কেউ করতে পারে না। তাহলে অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? একজন মানুষকে। তাহলে অনলি দ্বারা মানুষ বুঝালে হবে নান বাট, অনলি দ্বারা মানুষ বুঝালে কি হবে? নান বাট। এখন আপনি বলেন অনলি দ্বারা যদি বস্তু বুঝায় তাহলে কি হবে? নাথিং বাট হবে। তাহলে কি হবে? এখন একটা সেন্টেন্স আমি বললাম যে অনলি প্রপার এডুকেশন, দেখেন আমি আরেকটা সেন্টেন্স দিতেছি, অনলি প্রপার এডুকেশন ক্যান সেভ দ্য নেশন। অনলি প্রপার এডুকেশন ক্যান সেভ দ্য নেশন। অনলি প্রপার এডুকেশন ক্যান, অনলি প্রপার এডুকেশন ক্যান সেভ দ্য নেশন। এই যে আমি বললাম অনলি, অনলি দ্বারা এখানে কি ব্যক্তি বুঝাইছে না বস্তু বুঝাইছে? বলেন, অনলি দ্বারা কি ব্যক্তি বোঝানো হলো না বস্তু বোঝানো হয়েছে? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। অনলি দ্বারা কি ব্যক্তি বোঝানো হয়েছে না বস্তু বোঝানো হয়েছে? অনলি প্রপার এডুকেশন, এই যে প্রপার এডুকেশনটাকে বোঝানো হয়েছে, এটা ব্যক্তি নয়, এটা বস্তু। তা আমরা জানি যদি বস্তু বুঝায়, যদি বস্তু বুঝায় তাহলে কি হবে? তাহলে নাথিং বাট হবে। তাহলে অনলির পরিবর্তে আমরা শুধু লিখে দিব নাথিং বাটটা। নাথিং বাট প্রপার education can save the nation. Only proper education can save the nation. কথা বুঝতে পারতেছেন? আজকের ক্যামেরাটি সঠিক জায়গায় বসেনি, এটাকে আমি রোটেট করতে চাইলাম বাট এটা রোটেট হচ্ছে না, এই জন্য এভাবে দিতে হলো। কোন একটা ফাংশন সম্ভবত একটু গলদ আছে। তো নাথিং বাট প্রপার এডুকেশন ক্যান সেভ দ্য নেশন, বুঝে আসছে? এইটা বুঝতে পারছেন? বুঝে আসছে রুলসটা? তাহলে আমরা দেখলাম যে অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায় তাহলে নান বাট বসবে, অনলি দ্বারা বস্তু বুঝালে নাথিং বাট বসবে। আর কি দেখলাম? অনলি দ্বারা যদি সংখ্যা বুঝায়, অনলি দ্বারা যদি কি বুঝায়? সংখ্যা বুঝায়, তাহলে কি হবে? নট মোর দেন হবে। যেমন আমি বললাম হি ইজ অনলি 10 years old. হি ইজ অনলি 10 years old. দেখেন এই অনলি দ্বারা কি ব্যক্তি বুঝালো না বস্তু বুঝালো না সংখ্যা বুঝাচ্ছে? হি ইজ অনলি 10 years old, তাহলে অনলি দ্বারা অনলি 10 মানে তার মাত্র 10 বছর বয়স, সংখ্যাকে ইন্ডিকেট করছে। এইটা কাকে ইন্ডিকেট করছে? সংখ্যাকে। তা আমরা দেখলাম অনলি দ্বারা যদি সংখ্যা বুঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। তা আমরা চাইলে নট মোর দেনও দিতে পারি, চাইলে নট লেস দেনও দিতে পারি। অনলির ঠিক নিচে আমরা এটা লিখে দিব। তাহলে আমরা লিখতে পারি কি? হি ইজ not more than 10 years old. He is not more than 10 years old. অথবা আমরা দিতে পারি he is not less than, যেইটাই দেন আমরা দুইটা ব্যবহার করতে পারি, not more than অথবা not less than। তাহলে আমরা কি লিখলাম? he is not less than
10 years old. He is not less than 10 years old. তাহলে আমরা এইটা প্রায় সময় পরীক্ষায় চলে আসে, মোস্ট ইম্পর্টেন্ট রুলস, যে অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায় কি হবে, বস্তু বুঝায় কি হবে, সংখ্যা বুঝায় তাহলে কি হবে। ট্রান্সফরমেশন সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস এইটা। তো আমরা তিনটা জিনিস দিয়েই দেখলাম, ব্যক্তি হলে নন বাট বসবে, বস্তু হলে নাথিং বাট বসবে, অনলি দ্বারা সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। আমরা এই কথাটা সব সময় জানি বা বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বলি না? তো এই রুলস গুলার কাজ হলো যত বেশি প্র্যাকটিস করা যায়, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ঠিক ততটাই কাজে দিবে, ঠিক ততটাই কাজে দিবে। তারপরে আমরা দেখব যে এইটা তো ক্লিয়ার হলো। আমরা এবার দেখি কোন সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আপনি নেগেটিভ করতে যান, সেই ক্ষেত্রে সেটাতে যদি মাস্ট কথাটা থাকে, কোন সেন্টেন্সে যদি কি থাকে, MUST মাস্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট কথাটা থাকে, তাহলে নেগেটিভ করতে হলে কি করতে হবে, নেগেটিভ করতে হলে দুই ভাবে করতে পারবো, ক্যান নট বাট প্লাস B1 অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস ING, দুইভাবে করা যায়। কোন সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট কথাটা উল্লেখ থাকে, তাহলে মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, দুইটার যেই কোনো একটা বসাতে পারি, দুইটার যেই কোনো একটা বসাতে পারি। কোন সেন্টেন্সে যদি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প থাকে, দুইটার যেই কোনো একটা আমরা কি করতে পারি, বসাতে পারি। কি বললাম, কোন সেন্টেন্সে যদি মাস্ট কথাটা থাকে এবং মাস্ট দ্বারা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দুইটাই বসাবো। কিভাবে, যদি এমন থাকে যে আই মাস্ট গো দেয়ার, কি বললাম, আই মাস্ট গো দেয়ার। এখন এই যে সেন্টেন্সে মাস্ট কথাটা আছে, এই মাস্টের পরিবর্তে হয় উপরেরটা বসাবো না হয় নিচেরটা বসাবো। উপরেরটা বসালে একরকম, নিচেরটা বসালে আরেক রকম। বাট এটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। কয়ভাবে? দুইভাবে। যেমন আমি বললাম আই ক্যান নট বাট গো দেয়ার, আমি জাস্ট মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসালাম। তা আমরা জানি ক্যান নট বাটের পরে কি থাকে, B1 হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর যদি আমরা ক্যান নট হেল্প বসাই, ভার্বের সাথে ING হবে। আর দ্বিতীয় নাম্বার অর দিয়ে দিলাম, অথবা যে আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। তাহলে সেন্টেন্স দুইভাবেই নেগেটিভ করা যায়। কয়ভাবে? দুইভাবে। হয় আমি ক্যান নট বাট ব্যবহার করতে পারি, না হয় ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। খাদিমুল ইসলাম ভাই, সুলাইমান হোসেন সিরাজি ভাই, হয় ক্যান নট বাট না হয় ক্যান নট হেল্প। ক্যান নট বাট বসালে ভার্বের সাথে ING হবে না, আর ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে ING হবে। বাট বসালে ING হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা দুইটা নিয়ম দেখলাম। যদি অনলি থাকে একভাবে করব, বাট মাস্ট থাকলে আমরা আরেকভাবে করব।
মাস্ট থাকলে আমরা আরেকভাবে করব। তাহলে 3 নাম্বার আরেকটা নিয়ম আমরা দেখি, কোন সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, কিভাবে আমরা নেগেটিভ করব। কোন সেন্টেন্সে যদি এভরি কথাটা থাকে, কি থাকে, EVERY, এভরি, যেমন এভরিওয়ান, এভরিবডি, এভরি প্লাস কোনো একটা যদি এমন থাকে, তাহলে আমরা কি করব। কোন সেন্টেন্সে যদি এভরিওয়ান, এভরিবডি অথবা এভরি প্লাস কোনো একটা ওয়ার্ড থাকে, আমরা কি করব, বাই হুইচ ওয়ে উই উইল ট্রান্সফর্ম, আমরা এটা কিভাবে ট্রান্সফার করব, আমরা এটা কিভাবে ট্রান্সফার করবে। সেন্টেন্সে এভরি কথাটা থাকলেই আপনি লিখে দিবেন দেয়ার ইজ নো। কি লিখবেন, দেয়ার ইজ নো। এভরির পরে যেই কথাটা থাকে, এভরির পরে যেই কথাটা থাকে, এইবার আপনি ওই কথাটা যোগ করে দিবেন। যদি এভরি ওয়ান লেখা থাকে তাহলে দেয়ার ইজ নো ওয়ান হবে, দেয়ার ইজ নো ওয়ান। যদি এভরি বডি লেখা থাকে তাহলে এই বডি কথাটা ওয়ানের এই নো বডি দিয়ে দিবেন। অথবা যদি এভরি মাদার কথা থাকে, কি এভরি মাদার, তাহলে এই এভরির পরিবর্তে আমরা লিখলাম দেয়ার ইজ নো, আর বাকি যেইটা আছে ওইটা আমার লিখতে হবে, দেয়ার ইজ নো মাদার। তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, আর বাকি যেইটা থাকবে ওইটার সাথে তাই বসায় দিব। আবার বলতেছি, কি বললাম, এভরি যুক্ত কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স যদি এভরি দিয়ে শুরু হয়, এভরির পরিবর্তে এভরির পরিবর্তে আমরা কি লিখবো, দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে কি লিখবো, দেয়ার ইজ নো। এভরির সাথে কানেক্টেড ওয়ার্ডটার পরে আমরা শুধু বাট যুক্ত করব। কি যুক্ত করব, এই যে এখানে একটা ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডের পরে আমরা বাট যুক্ত করে আর বাকিটা ঠিকঠাক মতো লিখে দিব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। এভরির পরে একটা ওয়ার্ড থাকে, আমরা একটু দেখি, যেমন এভরি মাদার, কি লিখলাম, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে আমরা এটা কি করতে পারি, এভরির পরিবর্তে আমরা কি লিখব, দেয়ার ইজ নো লিখব। তো লিখতেছি দেয়ার ইজ নো, এই যে মা কথাটা আছে এই কথাটা লিখে দিব, নো মাদার, দেয়ার ইজ নো মাদার। এই মাদার কথাটার পরে আমরা কি যুক্ত করব, বলেন কি যুক্ত করব, বাট যুক্ত করব। তো এবার আমরা বাট লিখে এইবার যা আছে সব লিখে দিব, বাট লাভস হার চাইল্ড। কথা বুঝে আসছে, ভালো করে বোঝা যাচ্ছে না খালেদ হাসান ভাই, কি বলেন, আমি তো আরেকটা মোবাইল দিয়ে দেখতেছি, মোটামুটি স্পষ্ট আছে। তাহলে কোন সেন্টেন্স যদি এভরি দ্বারা শুরু হয়, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, বাট এভরির সাথে যেই ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা এখানে বসানোর পরে আপনি বাট বসিয়ে বাকি সবটুকু লিখে দিবেন, অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। যেমন আমি বললাম এভরি পার্সন, কি যদি বলি এভরি পার্সন বা এভরিবডি, যাই বলি, EVERY, everybody wants to be a great person, great person। যেমন আমি এখন বললাম everybody wants to be a great person, সকল মানুষই মহান মানুষ, মহান ব্যক্তি
মহান ব্যক্তিত্বের অধিকারী হতে চায়, সকলেই মহান হতে চায়, গ্রেট হতে চায়। তো এখন এই যে এভরি কথাটা দেখলাম, এভরির পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো। তাহলে বসাই দেয়ার ইজ নো। এই যে বডি, এই বডি লিখে দিলাম, দেয়ার ইজ নো বডি। তারপরে কি বসাবো? বাট। তাহলে আমাদের এতটুক হয়ে গেল। এবার বাকিটুক আমরা লিখে দিই। বাট ওয়ান্টস টু বি এ গ্রেট পারসন, ওয়ান্টস টু বি এ গ্রেট পারসন। অ্যান্সার হয়ে গেছে। তো জাস্ট আমরা একটা ফর্মুলা দেখি, এই ফর্মুলা, এই ফর্মা, এই খাজ, এই রুলস, এই নিয়মটা অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। জাস্ট আমরা এতটুকুর কাজ করলাম, এতটুকুর কাজ করছি, বাকিটা যা আছে সব ঠিক থাকবে। আমাদের অ্যান্সার মানে অর্থে কোনো চেঞ্জ হবে না, একই অর্থ বহন করবে, একই অর্থ কি করবে? বহন করবে। কথা ক্লিয়ার? বুঝে আসছে না? হ্যাঁ। ওয়াকিফুল ভাই বলতেছে আবার বলেন। আচ্ছা, আমাদের কি লেখা আছে? কোন সেন্টেন্স যদি এভরি দ্বারা শুরু হয়, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। বাট এভরির সাথে যেই একটা শব্দ থাকে, এই এভরির পরিবর্তে না আমরা দেয়ার ইজ নো বসালাম, বাট এইখানে যে বডি কথাটা আছে, এবার আমরা বডি কথাটা লিখে দিলাম। এটা হচ্ছে এভরি বডি। তারপরে আমরা বাট যুক্ত করব, আর বাকি যা আছে তা লিখে দিব। যদি এভরি যুক্ত সেন্টেন্স হয়, আমরা জাস্ট এই নিয়মটা অনুসরণ করব। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তাহলে এভরি বডি মানে কি? দেয়ার ইজ নো বডি। এভরি ওয়ান মানে কি? দেয়ার ইজ নো ওয়ান। এভরি ফাদার মানে কি? দেয়ার ইজ নো ফাদার। বাট, এবার বাট যুক্ত করে বাকি যেটা আছে ওইটা লিখে দিব। এই তাহলে এটা কি হবে? কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা কমপ্লিট হবে। ও, তাহলে দেয়ার ইজ নোবডি। আজকের জন্য একটু কষ্ট করেন, বাট আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। তাহলে আমরা দেখলাম এভরি যুক্ত কোন সেন্টেন্সকে ঠিক এইভাবেই কি অপারেশন করতে হবে, এভরি যুক্ত কোন সেন্টেন্সকে। তারপরে আমরা আরেকটা দেখি, কোন সেন্টেন্স যদি অলওয়েজ কথা থাকে, কোন সেন্টেন্সে কি থাকে? অলওয়েজ। কোন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, এই অলওয়েজটাকে পরিবর্তন করে নেগেটিভ করতে হলে নেভার যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? অলওয়েজের পরিবর্তে আমরা কি দিব? নেভার দিব। এবং ওই যে অলওয়েজের পর যে ওয়ার্ড থাকবে, ওয়ার্ড অর নেভার প্লাস বিপরীত শব্দ। বিপরীত শব্দ। তো যেমন বললাম, আই অলওয়েজ রিমেম্বার হিম। কি বললাম? আই অলওয়েজ রিমেম্বার হিম। এই যে অলওয়েজ, এই অলওয়েজের পরিবর্তে আমরা নেভার লিখবো, আর অলওয়েজের পর যে ওয়ার্ডটা, এইটার বিপরীত শব্দ লিখবো। অলওয়েজের পর যেটা, এইটার কি? এইটার বিপরীত শব্দ লিখবো। অলওয়েজের পরিবর্তে নেভার, অলওয়েজের পরবর্তী যে ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের বিপরীত ওয়ার্ডটা আমরা লিখে দিব। আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি লিখবো? আই নেভার। রিমেম্বার মানে স্মরণ করা। রিমেম্বারের বিপরীত শব্দ কি? স্মরণ করার বিপরীত হলো ভুলে যাওয়া।
তাহলে ফরগেট, আই নেভার ফরগেট হিম। আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়ে গেছে। অলওয়েজের পর যে ওয়ার্ড থাকে ওইটার বিপরীত, আর অলওয়েজের পরিবর্তে নেভার। সেন্টেন্স কমপ্লিট। যেমন বললাম, এখন দেখি আপনি একটা সেন্টেন্স রূপান্তর করেন তো। উই অলওয়েজ অনার আওয়ার টিচার। কি বললাম? উই অলওয়েজ অনার আওয়ার টিচার। আমরা সবসময় শিক্ষকদের সম্মান করি। আমরা সবসময় শিক্ষকদের সম্মান করি। ও আপনি খালিদ হাসান ভাই, যেমন আই অলওয়েজ রিমেম্বার হিম, আই নেভার ফরগেট হিম। আমি সবসময় তাকে স্মরণ করি, আমি কখনোই তাকে ভুলি না। একই কথা, আমি সবসময় তাকে স্মরণ করি, আই অলওয়েজ রিমেম্বার হিম। এইটাকে নেগেটিভ করলে কি হবে? আই নেভার ফরগেট হিম, আমি কখনোই তাকে ভুলি না। এটার মানে কি? সবসময় তাকে স্মরণ করি। কথা একটাই, বাট সেন্টেন্স চেঞ্জ। সেন্টেন্স কি? চেঞ্জ। এখন এইটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। অলওয়েজের পরিবর্তে আমাদের নেভার বসাতে হবে, অনারের বিপরীত দিতে হবে। অলওয়েজের পরিবর্তে নেভার, অনারের বিপরীত। তো অলওয়েজ মানে কি? আমরা এবার লিখি। তাহলে কি লিখি? উই নেভার, অনার মানে সম্মান, আর এটার বিপরীত কি? অসম্মান, তার মানে ডিসঅনার। আওয়ার টিচার। উই নেভার dishonor our teacher. We never dishonor our teacher. We never dishonor our teacher. তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায়। জাস্ট কোন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ যদি এটা যদি অ্যাফার্মেটিভ দেওয়া থাকে, এইটাকে আমরা নেগেটিভ করব। কি করব? নেগেটিভ। এই নেগেটিভ করতে গেলে আমাদের কি লাগবে? অলওয়েজের বিপরীত। সিরাজুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। অলওয়েজের বিপরীত নেভার, এবং ওই পরবর্তী ওয়ার্ডের বিপরীত শব্দ। অলওয়েজের পরবর্তী প্লাস বিপরীত শব্দ। হ্যাঁ, উই নেভার ডিসঅনার আওয়ার টিচার। খালিদ হাসান ভাই, ধন্যবাদ। তাহলে এইভাবে আমাদের সেন্টেন্স কি করতে হবে? সেন্টেন্স চেঞ্জ করতে হবে। তো এইবার আমরা একটা জিনিস দেখি, যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, কোনো কিছু যদি কি হয়? চিরন্তন সত্য হয়, তখন সেটাকে আমরা ইন্টারগেটিভ নেগেটিভ করব। কি নেগেটিভ করব? ইন্টারগেটিভ। যদি এমন থাকে যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ কি? মরণশীল। এইটা চিরন্তন সত্য, এতে কোনো সন্দেহ নাই। যদি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এইটা চিরন্তন সত্য হয়ে থাকে, এইটাকে ইন্টারগেটিভ নেগেটিভ করব। এই ইজটাকে আগে নিয়ে আসব। তা আমি কি আনলাম? ইজ নট, মানে ইজন্ট ম্যান মর্টাল। আমাদের অ্যান্সার হয়ে গেছে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকে? চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। বাংলায় যদি বলি চিরন্তন সত্য, চিরন্তন সত্য। যদি চিরন্তন সত্য কিছু বোঝায়, ইন্টারগেটিভ নেগেটিভ হবে এইটা। যেমন ইজন্ট ম্যান মর্টাল, অথবা দ্য সান। এখন আপনাকে যদি বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য। সূর্য কি পূর্ব দিকে উঠে না পশ্চিমে উঠে? সূর্য
পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য, এটার কথার কোনো হেরফের নাই। তাহলে আমরা কি করতে পারবো বলেন, এইটা কি করতে পারি? যেহেতু এখানে দ্য সান রাইজেস, তাহলে এই এখানে আগে আমাদের অক্সিলারিটা নিয়ে আসলে কি হবে? ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ডাজ নট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এবার আমরা প্রশ্নবোধক যুক্ত করে দিব, প্রশ্নবোধক যুক্ত করে দিব। আমাদের অ্যান্সার হয়ে গেছে the sun doesn't the sun rises in the east। তাহলে কি হয়ে যায়? সেন্টেন্স হয়ে যায়। এবার আমরা দেখব কোন সেন্টেন্স যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম হলো অর্থ ঠিক থাকবে। যেমন I am a student, এখন বলা হইলো এইটাকে ইন্টারগেটিভ করো। I am a student, এইটাকে কি ইন্টারগেটিভ করো। এখন কিভাবে ইন্টারগেটিভ করব? তাইলে আমাদের ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে, এমটা আগে নিয়ে আসতে হবে। কি করলাম? এম আগে আনতে হবে। তাহলে এম নট হয় না, আরন্ট দিতে হয়। কি দিতে হয়? আরন্ট। আই এম এ স্টুডেন্ট, অথবা আমি বললাম যে হি ইজ এ স্টুডেন্ট। এখন আমি কি করলাম? এই ইজটাকে আগে নিয়ে আসলাম। ইজন্ট হি এ স্টুডেন্ট, এটা ইন্টারগেটিভ হয়ে গেছে। সে সে একজন ছাত্র, সে কি ছাত্র নয়? সে একজন ছাত্র, সে কি ছাত্র নয়? অর্থ ঠিক থাকবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। যেভাবেই বলুক অর্থ একটাই বুঝাবে। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইজন্ট হি এ স্টুডেন্ট, সে কি ছাত্র নয়? হ্যাঁ, সে তো ছাত্র। তাহলে অর্থ একটা থাকবে, কিন্তু দুইভাবে সেন্টেন্স লিখবেন। এইটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন যদি আপনাকে বলি উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এইটাকে ইন্টারগেটিভ করেন। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এইটাকে আপনি ইন্টারগেটিভ করেন দেখি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এইটাকে ইন্টারগেটিভ করেন দেখি কে পারেন? খালিদ হাসান ভাই, দেখি করেন তো। উই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা কি হবে? এই ক্যানটা আগে চলে আসবে এবং নেগেটিভ হবে। ক্যান নট উই ডু দ্য, ক্যান নট উই ডু দ্য ওয়ার্ক। কি? ক্যান নট উই ডু দ্য ওয়ার্ক কি হবে? ক্যান নট উই ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা অ্যাসার্টিভটাকে আমরা ইজিলি ইন্টারগেটিভ করে নিলাম। ইজিলি কি করে নিলাম? ইন্টারগেটিভ করে নিলাম। হ্যাঁ, ক্যান নট উই ডু দ্য ওয়ার্ক। খালিদ হাসান ভাই ধন্যবাদ। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এই নেগেটিভ করতে হলে আমাদের আর কি কি করা যায়, আরো কয়েকটা আমরা যদি দেখি। তাহলে অ্যাসার্টিভটাকে ইন্টারগেটিভ করে নিলাম। কোন সেন্টেন্সে যদি এবার থাকে, কোন সেন্টেন্সে যদি কি থাকে? এবার থাকে। এবার থাকে, আর ওই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে হয়, যদি এবার থাকে মানে নেবার এবং এবার। সহজ ভাষায় যদি বলি, নেভার থাকলে আপনি দিবেন কি? ইবি।
এবার কোন সেন্টেন্সে যদি নেভার থাকে ইন্টারগেটিভ করার সময় এবার দিবেন। যদি নাথিং কথাটা থাকে, কি থাকে? নাথিং, তাহলে আপনি দিবেন কি? এনিথিং। এনিথিং। কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার কথাটা থাকে, এটাকে ইন্টারগেটিভ করতে হলে এবার দিতে হবে নেভারের পরিবর্তে। কোন সেন্টেন্সে যদি নাথিং কথাটা থাকে, নাথিং এর পরিবর্তে আপনাকে এনিথিং ব্যবহার করতে হবে। নাথিং এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? এনিথিং। যেমন বললাম, আই নেভার ড্রিঙ্ক কফি। তাহলে এইটাকে কি করতে হবে? নেভারের পরিবর্তে এবার বসাতে হবে। বাট তার আগে এইটাকে ইন্টারগেটিভ করতে হবে। কি? তাহলে আমি ইন্টারগেটিভ যদি করি, ডো আই এবার ড্রিঙ্ক কফি, কোন সেন্টেন্সে যদি নেভার থাকে এইটাকে এবার দিতে হবে, এইটাকে ইন্টারগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারগেটিভ নয়। এই নেভার এবং নাথিং এর ক্ষেত্রে একটা নিয়ম, এটাকে ইন্টারগেটিভ করা লাগবে, নেগেটিভ ইন্টারগেটিভ, মানে নট যুক্ত কিছু বসানো যাবে না। তাহলে আই নেভার ড্রিঙ্ক কফি, ডো আই এবার ড্রিঙ্ক কফি, ডো আই এবার ড্রিঙ্ক কফি। এখন খালিদ হাসান ভাই দেখি বলেন তো, আমি যদি আরেকটা সেন্টেন্স আপনাকে দেই যে উই হ্যাভ নাথিং টু ডু, বললাম উই হ্যাভ নাথিং টু ডু, এইটাকে আপনি ইন্টারগেটিভ করেন, উই হ্যাভ নাথিং টু ডু, এই অ্যাসার্টিভটাকে আপনি ইন্টারগেটিভের ট্রান্সফর্ম করেন। দেখি কে পারে। এইটা কি হবে বলেন? উই হ্যাভ নাথিং টু ডু, উই হ্যাভ নাথিং টু ডু, এইটাকে ইন্টারগেটিভ করেন। কি হবে তাহলে? আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে, ইন্টারগেটিভ করার সময় এনিথিং বসাতে হবে। তাহলে কি লিখতে পারি? হ্যাভ উই, কি? হ্যাভ উই এনিথিং টু ডু, হ্যাভ উই এনিথিং টু ডু, হ্যাভ উই এনিথিং টু ডু। তারপরে আমরা দেখব এই ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাভ উই এনিথিং টু ডু, এটা বুঝে আসছে। তারপরে আমরা দেখি কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি কথাটা থাকে, কি থাকে? এভরি কথাটা থাকে। কোন অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি, EVERY, এভরি কথাটা থাকে, আর ওইটাকে যদি বলা হয় ইন্টারগেটিভ করতে, কি করতে? ইন্টারগেটিভ। তাহলে এভরির পরিবর্তে আমরা কি বসাবো? এভরির পরিবর্তে আমরা হু বসাবো। কি বসাবো? হু। হু প্লাস এখানে ডাজ নট অথবা ডো নট অথবা ডিড নট, যেইটা ইচ্ছা ওইটা, যেইটা থাকে ওইটা বসাতে পারি। হু বসাতেই হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, এটাকে ইন্টারগেটিভ করতে হলে আগে কি বসাতে হবে? হু বসাতে হবে। কি বসাবো? হু। যেমন আমি বললাম এভরিবডি হেটস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে অপছন্দ করে, ঘৃণা করে। এই যে এখানে হেটস আছে,
ইএস আছে, এই জন্য আমরা কি বসাবো? ডাজ নট বসাবো। কি বসাবো? ডাজ নট। তাহলে আমরা বসাই হু ডাজ নট হেট এ লায়ার। হু ডাজ নট হেট এ লায়ার। কথা বুঝতে পারছেন? এভরি যুক্ত সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে এই এভরিবডি মানে এভরির পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। আর এইখানে ভার্ব অনুযায়ী যদি ইয়াস থাকে বা ডাজ বসাইতে হবে, অথবা ডো নট অথবা ডিড নট, তিনটার কোনো একটা বসাবো। হু বডি হবে না। খালেদ হাসান ভাই, হু বডি হয় না। এইটা কিন্তু ইন্টারগেটিভ করতে হলে এই হু বডির দরকার নাই। এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, যাই থাকে শুধু আমরা হু বসাবো। এভরি প্লাস ওয়ার্ডের পরিবর্তে হু বসাবো। এভরি প্লাস ওয়ার্ডের পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। কি? হু বসাবো। যেমন আমরা বললাম অল লাভ ফ্লাওয়ার্স, বা এভরিওয়ান লাভ ফ্লাওয়ার। আমি ইএস দিলাম না, এইটা কি হবে বলেন? এভরিওয়ান লাভ ফ্লাওয়ার। এইটা কি দিতে পারি? এভরিওয়ান লাভ ফ্লাওয়ার। আমরা কি দিব? এভরিওয়ানের পরিবর্তে হু দিব। তাহলে হু ডো নট লাভ ফ্লাওয়ার্স। হু ডো নট লাভ ফ্লাওয়ার্স। হু ডো নট লাভ ফ্লাওয়ার্স। অথবা, কথা বুঝতে পারছেন? হু ডো নট লাভ ফ্লাওয়ার্স। এখন আমি যদি বলি এভরিওয়ান নো দিস, এইটা কি হবে বলেন? এভরিওয়ান নোজ, এসে দিয়ে দিলাম, কি হবে বলেন তো? এভরিওয়ান নোজ দিস। সবাই জানে, সবাই জানে। আমরা কি দিতে পারি এখন? এভরিওয়ানের পরিবর্তে আমরা হু দিতে পারি। নোজ। এইটার পরিবর্তে আমরা কি দিব? ইএস দিব। তাহলে হু ডাজ নট নো দিস। হু ডাজ নট নোজ দিস। তাহলে এভরিবডির পরিবর্তে নোজ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করার ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করার ক্ষেত্রে কি প্রযোজ্য? তারপরে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি দিব। যদি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি করতে যাই তাহলে আমাদের সেন্টেন্সগুলা কেমন হবে? জাস্ট যেই কয়টা গুরুত্বপূর্ণ এমন কয়েকটা রুলস দেখাইতেছি, এতে করে আপনি ভালো একটা আইডিয়া পাবেন। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকে, যেমন একটা সেন্টেন্সে হুররে এক্সক্লেমেটরি কথা আছে, হুররে, অথবা কি আছে? ব্রাভো। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হলে কি করতে হবে? হুররের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ম্যাটার অফ জয়, ব্রাভো, বা ইট ইজ এ ম্যাটার অফ জয়। আর যদি এলাস হয়, তা এলাস, দুঃখের কথা যদি আসে, তাহলে আমরা কি করব? ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো। যদি এই ওয়ার্ডগুলা থাকে, আনন্দের ধ্বনি থাকে, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় হবে।
যদি দুঃখের কথা থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো ব্যবহার করতে হবে। তাহলে যেমন আমরা দেখি একটা সেন্টেন্স দেখি, যেমন হুররে, হুররে উই হ্যাভ ওন দ্য গেম। তা আমরা জানি যদি হুররে কথা থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় হবে। লেখি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই বাকি যা আছে সব লিখে দিব। উই হ্যাভ ওন দ্য গেম। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম। কি হইল? যদি আনন্দের কথা থাকে ইট ইজ এ ম্যাটার অফ জয়, যদি দুঃখের কথা থাকে ইট ইজ এ ম্যাটার অফ সরো হবে। ইট ইজ এ ম্যাটার অফ সরো হবে। তারপরে আমরা দেখি কোন সেন্টেন্সে যদি অয়ার কথাটা থাকে, কি থাকে? কোন সেন্টেন্সে যদি অয়ার কথা থাকে, যেমন বললাম অয়ার, অয়ার থাকলে কি হবে? অয়ারের পরিবর্তে আই উইশ হবে। যেমন অয়ার আই এ কিং, অয়ার আই এ কিং, এইটা হচ্ছে একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে অয়ার কথাটা থাকলে আমাকে লিখতে হবে আই উইশ। এইটা লেখার পরে আই উইশ আই অয়ার এ কিং, এই আই উইশ বাড়তি কথাটা আপনাকে আনতে হবে। তারপরে এই আইটা অয়ারের আগে নিয়ে ঠিকভাবে সেন্টেন্স লিখতে হবে, এইটা অ্যাসার্টিভ হয়ে যাবে। অথবা এমন যদি হয় ইফ আই হ্যাড ডাইড, যদি এমন হয় ইফ আই হ্যাড ডাইড, এই ইফ দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে আর ওইটাকে আপনি অ্যাসার্টিভ করবেন, কি করতে হবে? ইফের পরিবর্তে আপনাকে আই উইশ লিখতে হবে। আই উইশ আই হ্যাড ডাইড, আই উইশ আই হ্যাড ডাইড। অথবা যদি হ্যাড কথাটা উল্লেখ থাকে, কি হ্যাড, যদি সেন্টেন্সে হ্যাড কথা উল্লেখ থাকে, হ্যাড দ্বারা যদি বাক্য শুরু হয়, হ্যাড আই দ্য উইংস, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অফ এ বার্ড, যদি হ্যাড দ্বারা বাক্য শুরু হয় তবুও আমি লিখব আই উইশ, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তাহলে তিনটা হ্যাড, ইফ অথবা ওয়ার, তিনটা থাকলেই আপনাকে আই উইশ ব্যবহার করতে হবে। তিনটা থাকলেই আপনাকে কি আই উইশ ব্যবহার করতে হবে, আই উইশ ব্যবহার করতে হবে। এখানে কয়েকটা রুলস মাত্র দেখালাম, এই কয়েকটা রুলস প্রায় সময় পরীক্ষায় আসে। এছাড়াও আরো অনেকগুলা রুলস আছে, আপনি এই পিডিএফ যে পিডিএফটা দেওয়া থাকবে ওইখান থেকে দেখে নেবেন। এগুলো একদম সহজ, বুঝে করলে সহজ, আর প্র্যাকটিস না করলে অনেক অনেক কঠিন হবে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এই অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ টু নেগেটিভ, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, এই তিনটা পয়েন্ট থেকে সবসময় প্রশ্ন হয়। তো এই জন্য আপনি এই তিনটা পয়েন্ট খুব ভালোভাবে দেখবেন। আর পরবর্তীতে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এইটা দেখাবো। তো আজকের জন্য এইখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।